নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা আগের পর্বে দেখেছো জন্মাষ্টমী উপলক্ষে আমরা এসেছিলাম চাকলা কচুয়ায় লোকনাথ বাবার মাথায় জল ঢালার জন্য। আগের ভিডিওতে আমরা দেখেছি বাড়ি থেকে বেরিয়ে ত্রিবেণী ঘাটে পৌঁছানোর পর গঙ্গায় স্নান করে ত্রিবেণী ঘাটের পবিত্র জল নিয়ে চাকলার উদ্দেশ্যে বেরিয়ে পড়া, আর রাস্তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে তোমাদের সাথে ভাগ করে নিয়েছিলাম যাত্রাপথের গল্প। আজকের ভিডিওতে থাকছে চাকলা থেকে কচুয়া যাওয়ার মুহূর্ত। চাকলা থেকে কচুয়া ধামের দূরত্ব খুব বেশি নয়, কিন্তু এই পথটা একেবারেই অন্যরকম। গ্রামের মেঠো পথের পাশ দিয়ে যেতে যেতে মনে হয় যেন নিজের গ্রামকেই নতুন করে আবিষ্কার করছি। যারা বাইকে করে লং ড্রাইভ করতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা দারুণ রুট। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই জার্নিটা করছি, পথের ধারে কী আছে, আর কচুয়া ধামে পৌঁছে আমাদের অভিজ্ঞতা কীরকম ছিল। তো চলুন শুরু করা যাক। তো চলো যাই, কিছু করে দেখাই। আমি মিল্টন, তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন ট্রাভেল জার্নি ভিডিওতে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা ওখান থেকে এখন বেরিয়ে এসেছি মেন মন্দির থেকে। তো এখন হালকা হালকা মেঘলা ওয়েদার হয়ে আছে। আমরা কিন্তু এখন এখান থেকে যেমন কচুয়া ধামে, তো এখান থেকে 14 কিলোমিটার দূরত্ব আমাদের যেতে হবে। আর এখান থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবো ওখানে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। আর যদি রাস্তায় বৃষ্টি হয় আর কি প্রবলেম হয়ে যাবে। আর এবার এখান থেকে ঝটপট আমরা বেরিয়ে সোজা চলে যাবো কচুয়া ধামে, কারণ আমি কোনোবারই কচুয়া ধামে গিয়ে সন্ধ্যের আগে পৌঁছতে পারিনি। তো আজকে দেখি চেষ্টা করে যদি পৌঁছতে পারি তাহলে খুবই ভালো হবে, আপনাদের সব কিছু দেখাতে পারবো। তো আপনারা যদি চান এখান থেকে আপনারা অনেক রকম প্রসাদ নিয়ে যেতে পারেন, এখানে সমস্ত বন্দোবস্ত আছে। তবে যদি আপনারা ভেতর থেকে নেন, যেখানে আমরা লাইন দিয়েছিলাম বাসের ব্যারিকেড করা ছিল, তো সেখানে কিন্তু এই যে আমাদের যে পুজো দেওয়ার জন্য যে ডালা আছে সেটা কিন্তু অনেক কম দাম, মানে 10 টাকা করে, আর আমরা নিয়ে কিনেছি 40 টাকা দিয়ে। তো কে বুঝতে পেরেছে এত দামের তফাৎ হবে। যাই হোক, আপনারা চাইলে ওখানটায় যে ভেতরে যে ব্যারিকেড করা আছে, তো ব্যারিকেডের মধ্যে থেকে আপনারা ওখানে যদি চলে যান তাহলে ওখানে কিন্তু আমরা 10 টাকায় সেম জিনিস পেয়ে যাবেন। তো যাই হোক, এটা আমরা ঠকে গেলাম, অসুবিধা নেই। তীর্থস্থানে যার যার মতো যে দাম নেয়, এখানে কিছু করার নেই। এটা সুযোগের সদ্ব্যবহার আর কি, মানে কাকিমার সুযোগের সদ্ব্যবহার করে আমাদের থেকে 60 টাকা বেশি নিয়েছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, সবই বাবার চরণে গেছে। আর এত দূর থেকে এসছি, আর এ কটা টাকার জন্য আর কি ভেবে লাভ নেই। তো নেক্সট টাইম এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে। অনেক দূর দূর থেকে এরকম বাঘ নিয়ে আসে, আমি দেখাচ্ছি আপনাকে। এটা কিন্তু জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। এরা এবার আস্তে আস্তে বিশ্রাম নিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাবে। আর এরকম এখানে যে আমি বাইক রেখেছিলাম সেখানে আমি এখন চলে এসেছি, আর এখান থেকে এখন বাইক নিয়ে সোজা বেরিয়ে যাবো কচুয়া ধামের উদ্দেশ্যে। এই যে এখানে শেরপাকে রেখেছিলাম, আর এখানে আমাদের ভাড়া বলছে 30 টাকা করে। তো আপনারা চাইলে এখানটা রাখতে পারেন, এটা বাড়ির মধ্যে বেশ অনেকটা জায়গা আছে, আপনারা 4 চাকা নিয়ে আসলে রাখতে পারবেন, এখানে কোনো রকম অসুবিধা হবে না। একটু ভাড়াটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। তো ঠিক আছে, এগুলো আমাদের তো ওখানে ডালার কী টাকা বাঁচাবেন আপনি, আপনাদের আমি ওখানে টাকা বাঁচাতে গেলাম, ওখানে 40 টাকা ডালা, ওখানে বিক্রি হচ্ছে 10 টাকায়, আর টাকা বাঁচিয়ে লাভ নেই। এখানে যে যেরকম পাচ্ছে সেরকমভাবে নিচ্ছে। তো ঠাকুরের স্থানে আসতে গেলে এখন এটা একটা বিজনেসের জায়গা হয়ে গেছে কিছু লোকের ক্ষেত্রে, আর কিছু লোক আছে এরকম ঠকায় না। তবে ভক্তরা তো আসবেই ঠাকুরের কাছে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, সেটা তো আসতেই হবে। তো এখান থেকে আমরা এখন ঝটপট বেরিয়ে আমরা যাবো হচ্ছে কচুয়া ধামে। ওই যে হিরক এখন পুরো রেডি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, পুরো ফুল জোশে আছে। আজকে সারাদিন বাইক জার্নি করে কিছু বক্তৃতা আছে, তো কিছু বক্তৃতা নেই, এনার্জি আছে শরীরে 100% এনার্জি আছে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে চলে যাবো কচুয়া ধামে, ঠিক আছে? তো ওখানে গিয়ে আপনার সাথে আবার ডাইরেক্ট কথা হচ্ছে, একটু বেলাবেলি পৌঁছানোর চেষ্টা করছি। চাকলায় বাবার মাথায় জল ঢেলে আমরা এখন যাচ্ছি কচুয়া ধাম। কলকাতার খুব কাছেই, অথচ শহরের কোলাহল থেকে অনেক দূরে। আমরা চলেছি চাকলা থেকে কচুয়া। এই পথ যেন সবুজে মোড়া এক ছবির মতন। আমাদের চারপাশের প্রকৃতি তার সবটুকু উজাড় করে দিয়েছে। প্রথমেই আমাদের স্বাগত জানাবে রাস্তার দুধারের ঘন সবুজ গাছপালা, যেন সবুজের টানেল ধরে এগিয়ে চলেছি আমরা। এই পথের প্রধান আকর্ষণ হলো এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। শহরের ব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে এসে এইটুকু শান্তি খুঁজে পাওয়া সত্যি বলতে একটা অন্যরকম অনুভূতি।
রাস্তার পাশেই মাঝে মাঝে চোখে পড়বে শান্ত পুকুর বা ছোট জলাশয়। এই জলের শান্ত ছবি যেন আমার মনকেও শান্ত করে দেয়। ভাবুন, এই নির্জন পথ ধরে বাইক চালিয়ে যাচ্ছেন, কেমন একটা রোমান্টিক অনুভূতি, তাই না? এই দৃশ্যগুলো শুধু চোখে নয়, মনের গভীরেও জায়গা করে নেয়। রাস্তার দুপাশ জুড়ে দেখতে পাবেন সবুজ ধানের ক্ষেত, কখনো কখনো চাষিরা কাজ করছেন। এই দৃশ্যটা যেন আমাদের মনে করিয়ে দেয় শহরের জীবন থেকে একটু দূরে আমাদের চারপাশে আর একটা জীবন আছে, যা প্রকৃতির খুব কাছাকাছি। এই দৃশ্যগুলো আমাদের মনে এক অন্যরকম শান্তি দেয়। পথের মাঝে মাঝে চোখে পড়বে পুরনো মন্দির বা ছায়াগ্রা বটগাছ। এই প্রাচীন গাছগুলো যেন কত শত গল্প বুকে ধরে আছে। মনে হয় শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এখানে সাংস্কৃতিক এবং ঐতিহ্যও আমাদের আকর্ষণ করে। আমরা যেন কোনো শুধু গন্তব্যে যাচ্ছি না, একটা ইতিহাস আর জীবনের ছোঁয়া পেতে যাচ্ছি। তো এইভাবে গ্রামগঞ্জের রাস্তার মধ্যে দিয়ে এসে আমরা এরকম একটা রোডে উঠলাম। আর এই রোড ধরে আমাদের এখনো 11 কিলোমিটার যেতে হবে আর সোজা কচুয়া ধামের দিকে। যেটা বলছিলাম, আমি যে কবারই এসেছি কচুয়া ধামে কিন্তু আমি কোনোবারই বেলাবেলি যেতে পারিনি। প্রায় সন্ধে হয়ে যায় অবস্থা। আজকে দেখি কি করা যেতে পারে। বেশি দূরত্বটা তো বেশি নয়, কিন্তু এই জায়গাটা একটুখানি গ্যাঞ্জাম, মার্কেট তো এই জায়গাটা একটু গ্যাঞ্জাম রয়েছে। আমি এখান থেকে বেরোতে পারলেই পৌঁছে যেতে পারবো কচুয়া ধামের উদ্দেশ্যে। সেদিকটা আবার একটু গ্যাঞ্জাম একটু কম আছে, একটু ভিড়ভাড়টা কম আছে। তো এখান থেকে 6 কিলোমিটার মতো বাকি আছে, কিন্তু জোরে বৃষ্টি নেমে গেছে। তো আমার চাকলা থেকে এখন কচুয়া দিকে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে হঠাৎ করে বৃষ্টি, আর অঝরে বৃষ্টি পড়ছে। আমার তো ক্যামেরা সব ভিজে যাচ্ছিলো অ্যাকচুয়ালি। আমরা একটা দোকানে দাঁড়িয়েছি আর এখানে যে বাইকটা রেখেছি। তবে আমরা প্ল্যান করছি এখানে দাঁড়াবো না, আমরা মোটামুটি প্যাক করে নিয়ে এখন বেরিয়ে যাবো, কারণ আমরা নাহলে কচুয়া ধামে যেতে যেতে আমাদের সন্ধ্যে হয়ে যাবে। আর এখন এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, আর বৃষ্টির মধ্যেই চলে যাবো। আপাতত সব কিছু প্যাক করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলুন কচুয়া ধামে গিয়ে কথা হচ্ছে। যেহেতু এখানে বৃষ্টিটা এত পরিমাণে হচ্ছে, সেহেতু রাস্তার ভিডিও আমি দেখাতে পারবো না। আমি একবারে কচুয়া ধামে যাওয়ার পরে ওখানে আপনাদের যা দেখতে পাই সেটা আপনাদের দেখাবো। তো চলুন এখান থেকে আপাতত বৃষ্টির মধ্যে বেরোনো যাক। আর বৃষ্টির মধ্যে প্রতিবারই চাকলা যখন আসি আর কচুয়া যাওয়ার পথে আমি বৃষ্টি পাই, এবছর পেয়ে গেলাম। তো যাই হোক, এটা একটা আলাদাই রোমাঞ্চ এবং বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া, তো সেটা যেতে হবে এবছরও। আর এই জিনিসটা মিস করতে একদমই চাই না। দেখুন আপনাদের দেখায় আবার কী জোরে বৃষ্টি পড়ছে এখানে। চারিদিকে পুরো বৃষ্টিতে এখন পুরো কিছু দেখাই যাচ্ছে না। তাই এখানে শেরপা দাঁড়িয়ে আছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে এখন চলে যাবো কচুয়ার দিকে। তো চলুন কচুয়া গিয়ে আবার আপনার সাথে কথা বলছি। তো আমি যাচ্ছিলাম হচ্ছে চাকলা থেকে কচুয়ার দিকে। তো যাওয়ার পথেই এখানে একটা জায়গা আছে, যেটা হচ্ছে কিন্তু পাল সাম্রাজ্য যে ছিল, তো তখনকার সময়ের একটা স্থাপত্য। আর প্রায় 1200 খ্রিস্টাব্দ থেকে এই জিনিসটা এখানে রয়েছে, কিন্তু এখন তো সেটা আর সেরকম নেই, সেটা এখন ভগ্নদশা অবস্থায় রয়েছে। তো সেটা একটা ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব, যেহেতু এই জায়গাটা থেকে আমি এখন যাচ্ছিলাম। তো এই জায়গায় এখানে আমি যেটা এএসআইয়ের আন্ডারে আছে, আর এটা এখানে লেখা আছে, এটা হচ্ছে খানামিহিরের ডিপি নামে পরিচিত। তো এলাকাটা আপনাদের একটু দেখাই, আর এর পেছনের যে ইতিহাসটা আছে সেটা আপনাদের আমি ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে আমি বলবো। আর এলাকাটা কীরকম কী পরিচর্যার মধ্যে আছে সেটা আপনাদের একবার দেখাই আমি। তো এখন কিন্তু এটা পুরো একদম ধ্বংসস্তূপ মতো অবস্থায় পড়ে আছে, আর কিন্তু তার কিছু একটা যে ঐতিহ্য ছিল এখানকার, সেটা কিন্তু এখানে দেখলে বোঝা যায়। তো তখনকার সময় যে ভাস্কর্য ছিল, এখানে পোড়ামাটি থেকে শুরু করে বৌদ্ধ মূর্তি, এই সমস্ত যে ভাস্কর্য ছিল, তখন কিন্তু এখানে খনন কাজের সময় এই জিনিসগুলো পাওয়া গেছে। তো সেটাই কিন্তু এখানে রয়েছে, আর আমি কিন্তু এর ওপরেই এখন আছি। আর আপনাদের একটু জায়গাটা জাস্ট দেখাই, আপনারা দেখুন। বাংলার বুকে লুকিয়ে আছে অসংখ্য গল্প, যা মিশে আছে মাটি আর ইতিহাসে। এখানেই এক প্রাচীন স্থান হলো উত্তর 24 পরগনার দেহাঙ্গার কাছে থাকা খানামিহিরের ঢিপি। এখানের প্রতিটি কণা যেন ফিসফিস করে শোনায় এক জ্যোতিষী ও জ্ঞান পিপাসীর গল্প। প্রায় 1500 বছর আগে এখানে অন্যতম শ্রেষ্ঠ জ্যোতিষবিদ ছিলেন বরাহমিহির, যার জ্ঞান ও খ্যাতি ছিল বিশ্বজোড়া। কথিত আছে বরাহমিহিরের পুত্র মিহিরও ছিলেন বাবার মতনই প্রতিভাবান। তার স্ত্রী খানার নামও ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। তিনি শুধু একজন নারী ছিলেন না, তার জ্ঞান ও প্রজ্ঞা ছিল অসাধারণ। তার বচনগুলো আজও বাংলার কৃষিজীবী মানুষের জীবনের পথ দেখায়। কিন্তু এই ঢিপির গল্পে লুকিয়ে আছে এক করুণ অধ্যায়। জনশ্রুতি অনুসারে খানার জ্ঞান ও জ্যোতিষচর্চার ক্ষমতা তার শ্বশুর বরাহমিহিরকে ছাপিয়ে গিয়েছিল। তিনি নির্ভুলভাবে ভবিষ্যৎ গণনা করতে পারতেন, যা বরাহমিহিরের খ্যাতিকে ম্লান করে দিচ্ছিল। বরাহমিহির নিজের সম্মান রক্ষার্থে পুত্র মিহিরকে আদেশ দেন খানার জিহ্বা কেটে ফেলার জন্য। পিতার আদেশ অমান্য করতে না পারা মিহির এই কঠিন কাজটি করেন। এই সময় থেকে স্থানটি খানামিহিরের ঢিপির নামেই পরিচিত। তবে কিছু ইতিহাসবিদ এই ভিন্ন ব্যাখ্যা দেন। তাদের মতে বরাহমিহির নিজেই কাজটি করেননি,
বরং তার শিষ্যরা তাদের গুরুর সম্মান রক্ষার্থে খানার জিহ্বা কেটে ফেলেছিলেন। আবার আরেক দল গবেষকের মতে মিহির নিজে তার স্ত্রীর অসাধারণ প্রতিভাকে সহ্য করতে না পেরে এই নিষ্ঠুর কাজটি করেছিলেন। এই ঢিপির নাম অর্থাৎ খানা মিহিরের ঢিপি এই শেষ ধারণাকে আরও বেশি জোরদার করে। বর্তমানে এই স্থানটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। খনন কার্যের ফলে এখানে প্রাচীন সভ্যতার নানান নিদর্শন পাওয়া গেছে। ধারণা করা হয় এই ঢিপিটি আসলে চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ। এই ঢিপির কাছেই রয়েছে একটি প্রাচীন দুর্গ, যা স্থানীয়ভাবে চন্দ্রকেতুর দুর্গ নামেই পরিচিত। আজও এই ঢিপির ইতিহাস নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় বাংলার এক দুঃখজনক অধ্যায়ের কথা, যেখানে জ্ঞান ও প্রতিভা অনেক সম্মান ও ঈর্ষার শিকার হয়েছিল। এখানকার প্রতিটি ধূলিকণা যেন খানার বচনগুলো আর তার নীরব প্রতিবাদের গল্পকে ধরে রেখেছে। তো এটা কিন্তু পাল সাম্রাজ্যের সময়কার জিনিস, যেটা হচ্ছে 1200 খ্রিস্টাব্দ আনুমানিক ওই টাইমটাকে ধরা হয়েছে। আর এখানে খনন কার্য হয়েছিল, যেটা আপনাদের আমি বললাম। এখানে বিভিন্ন রকম যে হিন্দুর যে মানে স্থাপত্য শৈলী আছে, যেরকম বুদ্ধমূর্তি আর বিভিন্ন পোড়ামাটির স্থাপত্য শৈলীগুলো এখানে পাওয়া গেছে। আর এই ঢিপিটা কিন্তু এইভাবে রয়েছে, আর পুরো এলাকাটা জুড়ে রয়েছে। আর এখানে অনেক চারিপাশটা পুরো এরকম পর্যটনরা যারা আসতে পারে তার জন্য এরকম রাস্তা করা আছে। আর এই জায়গাটা এইভাবে রয়েছে। এখানে আমি আছি, হীরক আছে। আমরা এখান থেকে এখন কচুয়া যাচ্ছি, আর চাকলা থেকে কচুয়া যাওয়ার পথে এই জায়গাটা পড়ে। আর আপনাদের লোকেশনটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা দেখুন জায়গাটার আশেপাশের পরিবেশটা। তো আমরা চলে এসেছি কচুয়া ধামে। তো যেটা বলেছিলাম একটু সন্ধ্যের আগে আসবো, সেটা হয়ে ওঠেনি। আমরা এই বাড়িতে এখানটায় কিন্তু আমরা আমাদের শেরপাকে রেখেছি গাড়িতে, আর এখানে আমাদের 20 টাকা করে নিল। আর আরেকটা জিনিস, যেটা আমরা লোকনাথ ধামের ওখানে যে এখানে বাইক রেখেছিলাম, ওখানে যে বাড়ির যে কাকিমা ছিল, তিনি তো বলছিলেন যে 30 টাকা, কিন্তু পরবর্তীকালে যে ওই বাড়িরই যে আছেন আর কি, তো সে আবার 20 টাকায় নিল আমার কাছ থেকে। তো যাই হোক, এখন আমরা কচুয়া ধামে চলে এসেছি। আমরা যে ত্রিবেণী থেকে জল এনেছিলাম, সেই জল আমরা বাবার মাথায় এখানে ঢালবো। আর এখান থেকে আর খানিকটা হেঁটে গেলে আমরা কচুয়া ধামের মধ্যে এন্ট্রি করবো। এখানেও কিন্তু অনেক বড় মেলা বসে এই উপলক্ষে। আর এই জায়গাটা কিন্তু অনেক বেশ গোছানো আর বেশ মেনটেন্স করা এই জায়গাটা। আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে কচুয়া ধামের এখানে যে সব গান বাজনা হচ্ছে, আর ওখানে লাইটিং করা আছে। আর এখান থেকে খানিকটা হেঁটে গেলেই আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবো। আপনাদের ব্যাক ক্যামেরা একটু সামনেটা দেখাই। তো ওইটা হচ্ছে এন্ট্রি গেট ছিল, যেটা আমরা দেখলাম। ওখান থেকে এখানে আমরা প্রবেশ করলাম। মানে বাইকে, আমি যেখানে বাইক রেখেছি সেখান থেকে মিনিট 2 মিনিট মতো হাঁটলেই হয়ে যাবে, আপনারা চলে আসতে পারবেন। আর এই জায়গাটা খুব সুন্দর করে মেনটেন্স করা আছে। আর যত দিন যাচ্ছে এই জায়গাটাকে আরও ভালো করে, এখানে কিন্তু বেশ বড় করে এই জায়গাটাকে, আশ্রমটাকে বড় করে তৈরি করা হচ্ছে। আর এই জায়গাটা বেশ ভালো লাগে আসলে প্রতিবারই। আর কিন্তু একটা যেটা বিষয়, যে এখানে কিন্তু আমি সন্ধ্যের আগে কোনোদিন আসতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু আমি চাকলা ধাম হয়ে আছে, ওখানে পুজো দিতে গেলে খানিকটা টাইমের ব্যাপার। তো সেই জায়গাটা টাইমটা মেনটেন করে আসতে গেলে এখানে আস্তে আস্তে আমার সন্ধ্যেই হয়ে যায়। তো এখানে কিন্তু অনেক লোকজন আছে। তো আসার পথে আমরা যেটা দেখলাম, যে আমরা কিন্তু রাস্তায় অনেক বড় বড় বাঁকে করে জল নিয়ে আসছে তারা। আর তারা কিন্তু এই রাস্তা থেকেই প্রতিবার আসে। আমি দেখলাম, দু একটা ফুটেজ নিয়েছি। আর এই সামনে রয়েছে আপনাদের যে লোকনাথ বাবার যে কচুয়া ধামের যে আশ্রম, আর সেই জায়গাটা আপনাদের একটু ব্যাক ক্যামেরা আরেকবার দেখাই, আপনারা দেখুন। হাজারো ভক্তের বিশ্বাস একটি অলৌকিক জীবন এবং 2টি পবিত্র জন্মস্থান। এই রহস্যের গভীরে কী লুকিয়ে আছে লক্ষ লক্ষ বাঙালির হৃদয়ে যাওয়ার স্থান? সেই মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর প্রকৃত জন্মস্থান কোনটি, চাকলা নাকি কচুয়া? এই প্রশ্নটি বহু বছর ধরে ভক্তদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তিনি হিন্দু সিদ্ধপুরুষ এবং যোগী সন্ন্যাসী হিসেবে পরিচিত, যিনি ভক্তের কাছে বাবার লোকনাথ নামে অত্যন্ত শ্রদ্ধেয়। তার জীবন এবং অলৌকিক কাহিনী
আজও মানুষকে পথ দেখায়। লোকনাথ ব্রহ্মচারীর জীবন শুরু হয়েছিল 1730 খ্রিস্টাব্দের 31 আগস্ট তৎকালীন 24 পরগনা জেলার কচুয়া গ্রামে। এই দিনটি শুভ জন্মাষ্টমী তিথির পবিত্র লগ্ন ছিল, যা তার জীবনের শুরু থেকেই এক বিশেষ তাৎপর্য বহন করে। তার পিতা রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী ছিলেন একজন ধর্মপ্রাণ ব্রাহ্মণ পরিবারের সদস্য। লোকনাথ ছিলেন তাদের চতুর্থ পুত্র। তার পিতা একজন ধর্মপ্রাণ ব্যক্তি এবং গুপ্ত সাধক ছিলেন, যার গভীর বাসনা ছিল তার এক পুত্রকে সন্ন্যাসী হিসেবে উৎসর্গ করা। মাত্র 11 বা 12 বছর বয়সে তার পিতার এই বাসনা পূর্ণ হয়। এই বয়সে কচুয়াতেই তার বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি তার গুরু ভগবান বন্দ্যোপাধ্যায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং পৈতে ধারণ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। তো কচুয়া ধাম কিন্তু অনেকটা বড় এলাকা নিয়ে আছে, আর এই এলাকার মধ্যে ভেতরেও অনেক দোকান বসে, আর যেরকম খাবারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে খাবারের দোকান এখানেই আছে। আর তাছাড়া এখানে এরকম ভক্তদের বসার জন্য অনেক জায়গা আছে ব্যারিকেড করে। আর এই জায়গাটা কিন্তু কালকের দিনটায় কিন্তু এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর আজকে সেহেতু অতটা ভিড় নেই, আর আমরা আজকেই এসেছি, তো ফাঁকা পুজোটা দিতে পারবো, এটা একটা ভালো। আর কালকে কিন্তু এই জায়গাটা এরকম ব্যারিকেড দেখে, ওই যে ব্যারিকেডগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ব্যারিকেডটা আছে না, ব্যারিকেডের ওখান থেকে কিন্তু লাইন দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। তো কালকের দিনের জন্য, আজকে যেহেতু ফাঁকা আছে, তো এখান থেকে আমি চলে যেতে পারবো। তো এইভাবে কিন্তু পেছনে যে ব্যারিকেডগুলো আছে এখান থেকে আপনাকে প্রবেশ করতে হবে। আমরা কিন্তু এক্সিট যে গেট ছিল, আজকে যেহেতু ফাঁকা আছে ওই জন্য এক্সিট গেট থেকে আমরা প্রবেশ করেছি। আর এখানে এই যে বাবার মন্দির রয়েছে পুরো, এটা হচ্ছে পুরো আশ্রম আর কি। আর এখানে এভাবে কিন্তু এখানে জল ঢালা যায়। আমরা এখানে তো আমরা এখান থেকে যে টিফিন থেকে জল এনেছি, কিছুটা জল আমরা বাঁচিয়ে রেখেছি, সেই জলটা কিন্তু আমাদের বাবার মাথায় ঢালবো। আর এখানে পুজো দিয়ে আমরা এখান থেকে আস্তে আস্তে বেরোবো। আমাদের পুজো দেওয়ার সময় আমাদের এখানে কিছু ঠাকুরের মূর্তি যেটা আছে, ঠাকুরের মন্দিরটা, সেটা আপনাদের দেখাবো। আর এখানে দেখুন যে আমাদের যে বাঘে করে যে জল নিয়ে আসা হয়, অনেক রকম যে থিম আনা হয়, সেরকমই একটা থিম এখানে রয়েছে, সেটা আপনাদের একটু দেখাই। এটা খুব সুন্দর একটা থিম রয়েছে। তো এখানে মহাদেবের থিম নিয়ে আসা হয়েছিল, সেই থিমটা এখানে রাখা আছে, আপনাদের একটু দেখাচ্ছি। তো এখানে যে যখন আর কি বাগে করে জল নিয়ে আসা হয়, তখনই যে অনেক রকম থিম নিয়ে আসে না, সেই থিমগুলো নিয়ে আসার পর এখানে কিন্তু সেগুলো রেখে দেওয়া হয়েছে। তো আপনাদের কিছু কিছু থিম আমি দেখাই। এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে, এই থিমগুলো আপনাদের একটু কয়েকটা থিম এখানে প্রেজেন্ট করছি আমি। নৌকো বানিয়ে কালী ঠাকুরের মূর্তি এখানে নিয়ে আসা হয়েছে। এই জায়গায় থিমটা দেখতে পাচ্ছেন, এটা তো নৌকোর মধ্যে যে ঠাকুরের মূর্তি, সেই মূর্তি করে এখানে আনা আছে। দীক্ষা গ্রহণের পর শুরু হয় দীর্ঘ 25 বছরের কঠোর তপস্যা এবং দেশ ভ্রমণ। চারক সন্ন্যাসী হিসেবে তিনি হিমালয় পর্বতের কঠোর যোগ সাধনা করেন এবং সেখানে সিদ্ধি লাভ করেন। তারপর তিনি পায়ে হেঁটে বহু দেশ ভ্রমণ করেন, যা তার আধ্যাত্মিক যাত্রার এক অন্যান্য অধ্যায়। এই ভ্রমণের তালিকায় ছিল মক্কা, কাবুল, পারস্য এবং ইসরায়েল। এই ভ্রমণগুলো শুধু ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং ছিল তার আধ্যাত্মিক এবং দার্শনিক বিনিময়ের এক অসাধারণ দৃষ্টান্ত। তিনি কাবুলে 400 বছরের এক মুসলমান ফকির আব্দুল গরুব এবং মোল্লা সদির সাথে আধ্যাত্মিক আলাপচারিতা লিপ্ত হয়েছিলেন। তার এই বহুত্ববাদী চেতনা পরবর্তীকালে অনুসারীদের কাছে ধর্ম বর্ণ নির্বিশেষে এক মেলবন্ধনের জন্ম দেয়, যা তার সর্বজনীন গ্রহণযোগ্যতার একটি প্রধান কারণ। দেশ বিদেশে দীর্ঘ সাধনা ও ভ্রমণের পর বাবা লোকনাথের জীবনের শেষ 20 বছর কাটান তৎকালীন ঢাকার বারোদি গ্রামে। এখানেই তিনি তার আশ্রম প্রতিষ্ঠা করেন, যা আজও ভক্তদের কাছে অন্যতম প্রধান তীর্থস্থান। বারোদিতে অবস্থানকালে তিনি এক সরল জীবনযাপন করতেন এবং সকল ধর্মের মানুষকে আপন করে নিতেন। ভক্তদের মতে তিনি প্রায় 160 বছর বয়সে বারোদি আশ্রমেই 1890 সালের 1 জুন মহাপ্রাণ বা তিরোধান লাভ করেন। তার এই অবিশ্বাস্য দীর্ঘ জীবনকাল তার ভক্তদের কাছে এক অলৌকিক ক্ষমতার এক জ্বলন্ত প্রমাণ হিসেবে বিবেচিত হয়। তার এই জীবনের দীর্ঘ সময়কাল কেবল একটি পরিসংখ্যা নয়, এটি একটি অসামান্য যৌগিক ক্ষমতা ও দৈবসত্তার প্রতি গভীর বিশ্বাসের মূল ভিত্তি। লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে ভক্তদের মধ্যে বিতর্ক বহু পুরনো।
এই বিতর্ক এতটাই গভীর যে এটি আদালত পর্যন্ত গিয়েছিল। একদিকে লোকনাথ মিশন, যারা কচুয়া মন্দির পরিচালনা করেন, তাদের দাবি হলো উত্তর 24 পরগনার বসিরহাট থানার অধীনে কচুয়াতেই লোকনাথ বাবার প্রকৃত জন্মস্থান। অন্যদিকে লোকনাথ সেবাশ্রম সংঘ, যারা চাকলা মন্দির পরিচালনা করেন, তাদের পাল্টা দাবি হলো দেহাঙ্গা থানার চাকলাতেই সেই পুণ্যভূমি। এই দুই পক্ষের ভিন্ন ভিন্ন বিশ্বাসের কারণে এই বিতর্ক আজও বিদ্যমান। তো এটা হচ্ছে দুধ পুকুর, এখানে অনেকে স্নান করে। কচুয়া ধাম উত্তর 24 পরগনা জেলার বসিরহাট শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এবং হাইকোর্টের রায় অনুযায়ী এটিই লোকনাথ বাবার প্রকৃত জন্মস্থান। এই স্থানটি পরিবেশ অত্যন্ত শান্ত ও গ্রাম্য, যা মনকে এক আলাদাই প্রশান্তি এনে দেয়। এই মন্দিরেই মাত্র 12 বছর বয়সে বাবা লোকনাথ আর তার বন্ধু বেণীমাধব তাদের গুরু ভগবান বন্দ্যোপাধ্যায়ের কাছে দীক্ষা লাভ করেছিলেন। এখানে এখনও বেণীমাধবের পৈতৃক মাটির বাড়ি রয়েছে, যা এই স্থানটির ঐতিহাসিক তাৎপর্য আরও বাড়িয়ে তোলে। লোকনাথ বাবার জীবন অসংখ্য অলৌকিক কাহিনী এবং কিংবদন্তিতে ভরপুর। ভক্তদের মুখে মুখে আজও তার জীবনের বিভিন্ন ঘটনা ও অলৌকিক কাহিনী প্রচলিত আছে। যেসব কাহিনীর মূল ভিত্তি হলো তার প্রতি ভক্তদের অগাধ বিশ্বাস। তার অমর বাণীগুলি আজও জীবনকে বদলে দেওয়ার মতো শক্তি রাখে। যেমন তার সবচেয়ে বিখ্যাত বাণীটি হলো, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। মেন মূর্তি আছে, সেটা কিন্তু এই মন্দিরের মধ্যেই আছে, আপনাদের একবার দেখাই। আমাদের এই সম্পূর্ণ যাত্রায় এটি স্পষ্ট হয়ে উঠেছে যে লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে ঐতিহাসিক বা আইনি বিতর্ক থাকলেও তার আধ্যাত্মিক প্রভাব ও চিরন্তন আবেদন এক ও অবিচ্ছিন্ন। তিনি ছিলেন সেই মহাপুরুষ যিনি সকল ধর্ম বর্ণ সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মানবতাকে আপন করে নিয়েছিলেন। তার অলৌকিক জীবন এবং উপদেশাবলী আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে। চাকলা ও কচুয়া এই দুটি স্থানের নিজস্ব ঐতিহাসিক গুরুত্ব ও ভক্তদের কাছে আলাদা পবিত্রতা রয়েছে। এই দুটি স্থান আসলে লোকনাথ বাবার প্রতি ভক্তদের ভালোবাসার দুটি ভিন্ন প্রকাশ। সুতরাং ইতিহাস যেখানে বিতর্ক তৈরি করে, সেখানে বিশ্বাস সব কিছুকে একত্রিত করে। বাবার লোকনাথের বাণী এবং তার পবিত্র স্থানগুলো এই ধারণাকেই পুনঃপ্রতিষ্ঠিত করে যে প্রকৃত ভক্তি কোনো ভৌগোলিক সীমানার মধ্যে আবদ্ধ থাকে না। উভয় স্থানে গেলে আপনি অনুভব করতে পারবেন সেই একই আধ্যাত্মিক শক্তি। তাই যদি আপনি জীবনে কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে থাকেন অথবা যদি মনে শান্তি খুঁজতে চান, তাহলে একবার লোকনাথ বাবার এই জন্মভূমিগুলিতে ভ্রমণ করতে পারেন। কারণ ভক্তদের বিশ্বাস, বাবা লোকনাথের কাছে গিয়ে যা চাইবেন তাই পাবেন। তো আমাদের কিন্তু কচুয়া ধামের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাইক নিয়ে সোজা চলে যাবো বাড়ি। আর আপনাদের কীরকম লাগলো আমার এই ভিডিওটা, আপনাদের ভার্চুয়ালি থেকে কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। যদি বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো তাদের সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আমি কিন্তু এরকম বহু ট্রাভেল জার্নি ব্লগ আরও সামনে আনতে চলেছি, আর সে মতোই আপনাদের সাপোর্টটা খুব দরকার আমার চ্যানেলটা নতুন। তো আবার কথা হবে, আবার গল্প হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। তো আমি আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবার টাটা বলে দে, টাটা।